আচ্ছা ঠিক আছে। তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে তোমাদের এবিটিএ টেস্ট পেপার আছে। ওই এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্সের সলিউশন যেটা হচ্ছে SC49। এখানে তোমরা কি পাবে? এখানে তোমরা এমসিকিউ, ওকে, এমসিকিউ এর সাথে এসএকিউ, আর হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা পাবে 2 মার্ক আর 3 মার্কের ম্যাথগুলো। কী বললাম বুঝতে পেরেছো? তো তোমরা মোটামুটি ফিজিক্সের তোমরা মোটামুটি ফিজিক্সের অল সলিউশন চ্যাপ্টার ওয়াইজ তোমরা পেয়ে যাবে। তোমাদের আমি সুবিধার্থে টেস্টের আগে একটা পিডিএফ রেডি করেছিলাম, যেটা হচ্ছে HS 2025-এর সাজেশান হিসাবে, HS 2025 ফিজিক্সের সাজেশান। তো তোমাদের আমি বলে দিই, সেই সাজেশানটা তোমরা পিডিএফ পাবে, সেখানে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন উত্তর রেডি করা আছে। তো তোমরা যদি ওই সাজেশানটা কালেক্ট করো তাহলে তোমাদের কিন্তু এবিটিএ থেকে আর 3 মার্কের 5 মার্কের, আচ্ছা 1 মিনিট ওয়েট করো জাস্ট, সেই পিডিএফটা যে তোমাদের কাছে আমি যেটা ইউটিউবে অলরেডি আপলোড করা আছে, টেস্টের আগে আপলোড করেছিলাম, সেখান থেকে তোমরা 2 মার্ক 3 মার্ক 5 মার্কের কমন পেয়ে যাবে। আর তোমরা যে এসএকিউ আর 1 মার্কের যে এমসিকিউ থাকে যেটা, ওটা তোমরা এবিটিএ করলে ওটাই এনাফ। কী বললাম বুঝতে পেরেছো? এবার আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যদি ওই পিডিএফটা চাও, পিডিএফটার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। একটা নির্দিষ্ট ফিজ আছে, সেটাও তোমরা দেখে নিবে যে প্রতিটা সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিলোসফি, এডুকেশন, ম্যাথ, নিউট্রিশন থেকে শুরু করে বাংলা, ইংলিশ অবধি, কম্পিউটার অবধি সমস্ত সাবজেক্টে তোমরা পিডিএফ পাবে। এবার তোমরা প্রতিটা সাবজেক্টেরই এবিটিএ সলিউশনটা ফ্রি পাবে। কী বললাম বুঝতে? এবিটিএ যে এমসিকিউ এসএকিউ আছে আর বাকি যে 2 মার্কের প্রশ্ন, এগুলো তোমরা ফ্রি পাবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। তোমরা যদি পিডিএফটা নিতে ইন্টারেস্ট, তাহলে তোমরা ডেসক্রিপশান দেওয়ার লিঙ্কে তোমরা পিডিএফটা প্রথম দেখবে, তারপর যদি ভালো লাগে তোমরা পারচেস করো, নাহলে ওখান থেকে ইউটিউব থেকে স্ক্রিনশট করে নিতে পারো। তো ঠিক আছে, আজকের আমি টপিকটা শুরু করি। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, 10 কুলম্ব আধানের ইলেকট্রন সংখ্যা কত? তো তোমাদের জন্য আমি কিন্তু নিচের দিকে উত্তর রেডি করে দিয়েছি। যদি তোমরা বলো যে ওখানে মার্ক করে দিব, হ্যাঁ তোমরা ওখান থেকে স্ক্রিনশট করে নিবে। তো প্রশ্নটা তোমরা পড়ে নাও যে 10 কুলম্ব আধানের ইলেকট্রন সংখ্যা কত। তাহলে এখানে দেখো আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি উত্তরে। দেখতে পাচ্ছ তোমরা সুন্দরভাবে তোমাদের জন্য কোশ্চেন রেডি করে আছে। সূত্র হচ্ছে কি, যে কিউ ইকুয়াল টু কি এনই। তাহলে এখানে এন ইকুয়াল টু কী হবে? কিউ আপন ই। কিউ এর মান কত দিয়েছে? 10 কুলম্ব। আর ইলেকট্রনের আধানের মান কত? 1.6 × 10⁻⁻19। এনটা কি সংখ্যা? তাহলে 1.6কে 10 দিয়ে ভাগ করলেই তো ওখানে 6.25 × 10⁹ বেরোবে। তাহলে এটা হচ্ছে কোশ্চেন 1-এর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি কোনো অসুবিধা হয়নি কারণ। চলো তাহলে আমরা এবার 2-এর দাগের প্রশ্নটা রেডি। 2-এর দাগের যে প্রশ্ন আছে, যে একটি আহিত ধারকে সঞ্চিত শক্তি কোথায় থাকে? এটা একটা পুরো সিম্পল একটা বেসিক কোশ্চেন। তোমরা যদি সমান্তরাল পাতধারক পড়েছো তাহলে ওখানে তোমরা জানো এটা একটা ধারক, এর পাশে একটা ধারক আছে। এটা যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, তাহলে ইলেকট্রন কী হবে? এই দিক থেকে পজিটিভ টু নেগেটিভের দিকে ইলেকট্রিক ফিল্ড যাবে। তাহলে সঞ্চিত শক্তি এইখানে থাকে। কী বললাম বুঝতে পেরেছো? তো প্লেট দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আমরা চলো 3-এর প্রশ্নটা দেখে নিই। বলছে কোনো ধাতব পরিবাহী একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা যদি n হয়, ইলেকট্রনের বিচলন বেগ যদি vd হয়, তাহলে এটা কী হবে? তোমাদের আমি সুবিধার্থে আমি বলে দিই, সূত্রটা এখানে লিখে দিচ্ছি। ওখানে কিন্তু তোমাদের নিচের দিকে পিডিএফে আছে I = NA VDE। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এনের সাথে ভিডির সম্পর্ক কি। আমি সবগুলোকে কনস্ট্যান্ট ভেবে নিব। তাহলে আমি ভাবলাম এই যে ভিডি আর এন কিন্তু একই দিকে আছে, তাহলে আমি এটাকে বলতে পারি যে ভিডি ভ্যারেজেস 1/n। তবে তো এটা গুণ হবে, এটা ভিডি ইন্টু এন হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের অপশান বিটা। ক্লিয়ার? আশা করি কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয় এটাই। পরে যদি আমি 4-এর দাগের প্রশ্নটা দেখি, কি বলেছে? একটা অসীম দীর্ঘ ঋজু পরিবাহী যার প্রবাহ মাত্রা হচ্ছে I, ওখান থেকে x দূরত্বে চৌম্বক আবেশের মান যদি 3 টেসলা হয়, 0.3 টেসলা, তাহলে 3x দূরত্বে কত হবে? তো তোমাদের প্রথম বেসিক জিনিস একটা জানা দরকার যে চৌম্বক ক্ষেত্র আর হচ্ছে যে আমার চৌম্বক আবেশের মধ্যে সম্পর্কটা কী। বা চৌম্বক ক্ষেত্রের যে অসীম দৈর্ঘ্যে ঋজু পরিবাহীর ক্ষেত্রে সূত্রটা কী। তো আমি ডাইরেক্ট তোমাদের এই প্রশ্নটা সমাধান করার জন্য আমি নিয়ে চলে যাচ্ছি এখানে। একটু ছোট করে নিই। দেখো রেডি, এইখান থেকে শুরু হচ্ছে। তাহলে দেখো এটা একটা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী, এর মধ্যে দিয়ে I কারেন্ট যাচ্ছে। তাহলে যে চৌম্বক ক্ষেত্র হবে সেটা হচ্ছে ওই যে তোমরা বায়োট-সাভার্টের সূত্র পড়েছো অসীম দৈর্ঘ্য ঋজু পরিবাহী তারের ক্ষেত্রে। তাহলে B = হচ্ছে μ0/4π × 2I/r। একটু যদি ক্যান্সেল আউট করি তাহলে কী হবে? μ0I/2πr। এবার হচ্ছে এখানে দুটো কন্ডিশন দিয়েছে, একটা x দূরত্বে আর একটা কী হচ্ছে 3x দূরত্বে।
কী বললাম বুঝতে পেরেছো তো? তাহলে আমি একটাকে ভাবলাম R1 একটাকে R2, তাহলে যদি চৌম্বকক্ষেত্র B1 আর একটা B2 হয় তাহলে এখানে একবার R1 বসবে, এখানে একবার R2 বসবে। তো B1কে B2 দিয়ে ভাগ করে দিলে সবই কনস্ট্যান্ট আছে, আইও একই আছে, তোমার μ0/4 একই আছে, সবই কেটে যাবে, শুধু R পড়ে থাকবে। তাহলে B1/B2 সমান কি R2/R1। তাহলে B2-র মানটা কী হবে অন্তিমটার, তাহলে R1/R2 ইন্টু B1। তাহলে এখানে R1-এর মান কত দিয়েছে x, আর হচ্ছে R2-র মান কত দিয়েছে 3x, আর আমাদের চৌম্বকক্ষেত্রের মান চৌম্বকাবেশের মান 0.3 দিয়েছে। ক্যান্সেল আউট হলে 0.1 টেসলা। না বুঝতে পারলে স্ক্রিনশট করে নিবে, নিজে আরামসে বুঝতে পারবে। চালাক ছেলে তোমরা, সায়েন্সে পড়ছো। আচ্ছা, তারপরে দেখো এখানে 5-এর দাগের প্রশ্নটা, কোনো স্থানে চৌম্বকক্ষেত্রের উলম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশের মান সমান। তাহলে এটা পুরো সিম্পল প্রশ্ন, 45 ডিগ্রি উত্তর হবে। তোমাদের তবুও দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে। তোমরা এখানে দেখো সূত্রটা আমাদের কি বলে, আমরা জানি যে tan phi = BV/BH, মানে একটা উলম্ব আর একটা অনুভূমিক দুটো যদি সমান হয় তাহলে এর মান কত হবে, এটা ক্যান্সেল আউট হয়ে গেলে সমান হলে 1 হবে। তাহলে tan phi = 1 মানে tan 45 ডিগ্রি, tan ক্যান্সেল আউট হয়ে গেলো, ফাই এর মান কত 45 ডিগ্রি। কোনো অসুবিধা? ঠিক আছে, 5-এর দাগও হয়ে গেল। তারপর তোমরা এখানে দেখো 6-এর দাগের, 6-এর দাগটা কোথায় গেছে, এই দেখো, কোনো বর্তনীতে পরবর্তী প্রবাহমাত্রার কম্পাঙ্ক যদি 50 হার্জ হয় তাহলে সেকেন্ডে কতবার শূন্য হবে। জাস্ট একটু তোমাদের সিম্পল বলে দিই যে এসির ক্ষেত্রে এরকম আছে, এইখান থেকে শুরু হবে, এটা হচ্ছে একটা প্রবাহ, তাহলে এইখানে একবার জিরো হচ্ছে, আরেকটা কি হচ্ছে এইখানে, তাহলে একবারে কবার এখানে জিরো হচ্ছে, ওকে, এটা একটা কন্ডিশন, একটা পূর্ণ হওয়ার জন্য দুবার কিন্তু কম্পাঙ্ক জিরো হতে হচ্ছে, মানে প্রবাহ মাত্রাকে দুবার জিরো হতে হচ্ছে। তাহলে যদি 50 হার্জ হয় তাহলে কতবার হবে, 50 × 2, 1 হার্জে দুবার ওকে জিরো হতে হচ্ছে, এখানে একবার জিরোতে আসতে হচ্ছে, এখানে একটা জিরোতে, একবার পূর্ণ সাইকেলিংয়ের জন্য। তাহলে 50-এর জন্য কী হবে, 50 × 2 = 100। নিচের দিকে উত্তর আছে, তাহলে উত্তরটা তোমরা তবুও এখানে তোমরা দেখে নিয়েছো, 100 হবে। ক্লিয়ার? তারপরে আমি 7-এর দাগের প্রশ্নটা তোমাদের বলি, স্টেপ ডাউন ট্রান্সফরমারে কোনটিকে বাড়ানো হয় না, কোনটিকে কমানো হয়। ওকে, তাহলে সেটা হচ্ছে বিভব। পরে যে প্রশ্নটা আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মধ্যে তরঙ্গের প্রবাহের অভিমুখ কত হবে, E×B। ওকে, মানে একটা যদি x অক্ষ বরাবর হয় ইলেকট্রিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র যদি B বরাবর হয়, ওকে, তাহলে কি হবে, এটা সব চৌম্বক ক্ষেত্র, এটা তড়িৎ ক্ষেত্র, তাহলে এটা Z অক্ষ বরাবর যাবে। ওকে, E×B। ক্লিয়ার? পরে সিম্পল প্রশ্ন আছে, আলোকীয় তন্তু, আলোকীয় তন্তু মানে কি হয়, যে এইরকম করে থাকে, ওকে, এখানে ধাক্কা এরকম করে, কম শক্তির খরচে যায়, এটা হচ্ছে কোন আলোকীয় ঘটনার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তারপরে হচ্ছে 10-এর দাগের প্রশ্নটা তোমরা দেখো, অভিলক্ষের বেশ দ্বিগুণ করলে, কি বললে, অভিলক্ষের বেশ দ্বিগুণ করলে ওর বিশ্লেষণী ক্ষমতা, ডাইরেক্ট আমরা সূত্রতে চলে যাই, পুরো সিম্পল সূত্র আছে, এগুলো উত্তর তোমাদের করে দেওয়া আছে। দেখো নর্মালি আমাদের সূত্র কি হচ্ছে, এইটা যে R = কি হচ্ছে D/1.22 ল্যামডা। তাহলে নতুনটার কি বলছে, দ্বিগুণ করা হলে তাহলে 2 × 1.22, এটা এখানে আছে, তাহলে এই যে আগেরটা নতুনের কত হচ্ছে, দ্বিগুণ হচ্ছে কি না বলো, তাহলে এটাও দ্বিগুণ হবে। তাহলে আমাদের উত্তরটা ওখানে কোথায় করতে হবে, কত বাড়ে, এটা দ্বিগুণ বাড়ে। ক্লিয়ার? তারপরে দেখো, এটা একটা কঠিন প্রশ্ন, তোমাদের জন্য সহজে রেডি করে দিয়েছি, তোমরা মন দিয়ে দেখো, যে m ভর E ইলেকট্রনের গতি সম্পন্ন একটি ইলেকট্রনের বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। কি বলেছে, m ভর E গতি সম্পন্ন ইলেকট্রনের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ল্যামডার মান বের করতে বলেছে। তাহলে চলো তোমাদের আমি সমাধানে নিয়ে চলে যাই। তো ডাইরেক্ট সমাধানে আসবো। এই দেখো, নর্মালি যেটা সূত্রটা কি জানো, নর্মালি সূত্র জানো ল্যামডা = h/p, আর আমরা এমনিও জানি কি E = ½ mv², তাহলে mv² সমান কী হবে 2e। এবারে উভয় পক্ষে m গুণ করে পাই m²v² সমান কী হবে 2me। এবার mv এর হোল স্কোয়ার মানে 2me, mv মানে কি p সমান তো mv ভরবেগ, তাহলে p² = 2me, তাহলে এখানে p সমান কী হবে, যেটা p সমান এটা হচ্ছে √2me। উত্তরটা পেয়ে গেছো। চলো এখানে আমি তোমাদের দেখিয়ে দিই উত্তরটা কী হচ্ছে। ওকে, এবার ওই মানটা ওখানে বসিয়ে দিব, কোথায় ওই মানটা বসাতে ভুলে গেছি, এখানে তোমরা একটু বসিয়ে নাও। তাহলে এখানে কি হচ্ছে, এই যে উত্তরটা, তাহলে ল্যামডা সমান কী হবে, h/p এর মানটা বসাও √2me। ক্লিয়ার? এটা 2 আছে। আচ্ছা চলো 12 দাগের প্রশ্নটা কিন্তু খুবই এটা কঠিন প্রশ্ন একটা, কারণ এটার জন্য আমি তোমাদের সলভ করে দিয়েছি, তাই এটা কঠিন হয়ে গেছে একটু। তোমরা দেখো, একটি হাইড্রোজেন পরমাণুর বামার শ্রেণীকে ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে কত শক্তির প্রয়োজন। বামার শ্রেণী কোনটা জানো তো,
তাহলে হাইড্রোজেন পরমাণুর বামার শ্রেণী ইলেকট্রন বিচ্ছিন্ন করতে কত শক্তির প্রয়োজন? বামার শ্রেণীটা হচ্ছে 2 থেকে শুরু হচ্ছে ইনফিনাইট অবধি। কী বললাম বুঝতে পারছি? এনের মান কোথা থেকে শুরু হচ্ছে? 2 থেকে শুরু হচ্ছে কত অবধি? ইনফিনাইট অবধি। তাহলে এখানে দেখো কত শক্তি ইলেকট্রনের লাগবে। তাহলে এখানে তোমাদের অঙ্কটা এখানে এটা কিন্তু তোমরা প্র্যাকটিস করে রাখবে। তাহলে বামারের ক্ষেত্রে N2 এর মান কত হচ্ছে? একটা তো N1 এর মান 2 হচ্ছে, দুটা তো থাকে 1/λ করে, মানে ল্যামডার মানটা যখন নির্ণয় করবে ওই যে রিডবার্গ ধ্রুবক দিয়ে সূত্রটা, বামার শ্রেণী তো সূত্র তোমরা সবাই জানো। N1 এর মান কত হচ্ছে? 2, কিন্তু N2 এর মান তো কত হচ্ছে? ইনফিনাইট। এবার তোমাদের আমি বলি যে কোনো ইলেকট্রনের যে শক্তি আছে সেটা হচ্ছে মানে ওই যে গতির শক্তি হচ্ছে -13.6/n²। তাহলে 1 নম্বর কক্ষপথের জন্য n1², 2 নম্বরের জন্য n2², এইরকম করে। তাহলে এই দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, E2 - E1 এর মধ্যে শক্তির পার্থক্য হচ্ছে এটা। এবার বামার শ্রেণীর ক্ষেত্রে সূত্র আমার এসে গেছে যে ইলেকট্রনের মধ্যে কতটা শক্তি দিতে হবে ওকে বিচ্ছিন্ন করার জন্য। সূত্র এসে গেছে যে E = 0.6 × 1/2² - 1/n2 এর মান কত হবে? ইনফিনাইট, কারণ এটা 2 থেকে শুরু হচ্ছে। তাহলে এখানে কি 4, 13.4কে 6কে 4 দিয়ে ভাগ করলে কী হবে? 3.4। ক্লিয়ার? তারপরে দেখো পরে প্রশ্নটা আছে 13 দাগের, একটি গেটের পুনরাবৃত্তিমূলক ব্যবহারের দ্বারা অ্যান্ড গেট তৈরি করা হলো, সেটা কি গেট হবে? ন্যান্ড গেট। একটি গেটকে পুনরাবৃত্তি ব্যবহার করে একটি অ্যান্ড গেট তৈরি করা হয়, সেটি হচ্ছে কি? ন্যান্ড গেট। নিচে তোমাদের উত্তর রেডি করে দিয়েছি। তারপর বলছে কোনটির সাহায্যে উপগ্রহ যোগাযোগ করা হয়? তাহলে সেটা হচ্ছে তোমাদের স্পেস তরঙ্গের সাহায্যে উপগ্রহ যোগাযোগ করা হয়। এদূর পর্যন্ত আশা করি তোমাদের কারো অসুবিধা নেই। ওকে, আচ্ছা চলো এবার তোমরা তাহলে 2 দাগের প্রশ্নটা দেখো। 2 দাগের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। প্রথম যে আছে যে একটি গ্যালভানোমিটারকে কীভাবে ভোল্টমিটারে রূপান্তরিত করবে? তাহলে গ্যালভানোমিটারকে যদি ভোল্টমিটারে রূপান্তর করা হয় তাহলে ওর জন্য আমার যে নিয়মটা আছে সেটা হচ্ছে যে শ্রেণী সমবায়ে উচ্চমানের রোধ যুক্ত করে। কি বললাম? এখানে তোমাদের লিখে দিচ্ছি, শ্রেণী সমবায়ে উচ্চ রোধ যুক্ত করে। ওকে, তাহলে কী বললাম? শ্রেণী সমবায়ে উচ্চ রোধ যুক্ত করে একটা গ্যালভানোমিটারকে কী হচ্ছে? ভোল্টমিটারে রূপান্তর করা যেতে পারে। 2 দাগের প্রশ্নটা তোমরা দেখো, নম্বর ইউ অথবা আছে যে সাইক্লোট্রন যন্ত্রে নিউট্রন কি ত্বরান্বিত হবে? তাহলে তোমাদের উত্তর হবে যে না। কারণ কেন? নিউট্রনের কি নেই? সেটা হচ্ছে আধান নেই। তাহলে নিউট্রন একটা আধানহীন কণা, এতে শুধুমাত্র যাদের আধান আছে ওরাই কিন্তু ত্বরান্বিত হতে পারে। ক্লিয়ার? পরের দাগে তোমরা দেখো যে পরে যে প্রশ্নটা আছে, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম কী নামে পরিচিত? ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, এই নামটা লিখে রাখো, ডায়নামো নিয়ম নামে পরিচিত। কী বললাম বুঝতে পেরেছ? পরে যে কোন দর্পণটির দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ? তাহলে সেটাও তোমরা লিখে রাখো, ওটা হচ্ছে উত্তল দর্পণের। ক্লিয়ার? তারপর বলছে একটি কাঁচের লেন্স, কি একটি লেন্সকে কাঁচের মধ্যে লাগে ভোগাদুর কিউব, এটা জলের মধ্যে হতো কিন্তু কাঁচের মধ্যে। তাহলে এটা কিন্তু উত্তরটা এটা ঠিকঠাক হবে না, এটা লিখে দিবে তোমরা প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে। প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে। পরে যে প্রশ্নটা আছে ফার্মি স্তর কাকে বলে? এটা তোমরা লিখো, আমি তোমাদের বলে দিচ্ছি। পরমশূন্য অবস্থায় ইলেকট্রনগুলি পরিবহন পটির সর্বোচ্চ বেগ শক্তিস্তরে থাকতে পারে, তাকে ফার্মি শক্তিস্তর বলে। আরেকবার বলছি, পরমশূন্য অবস্থায় ইলেকট্রনগুলি পরিবহন পটির সর্বোচ্চ যে শক্তিস্তরে থাকতে পারে, পরমশূন্য অবস্থায় ইলেকট্রনগুলি পরিবহন পটির সর্বোচ্চ যে স্তরে থাকতে পারে, যে শক্তি স্তরে থাকতে পারে, তাকে ফার্মিং শক্তিস্তর বলে। ক্লিয়ার? লাস্ট প্রশ্নটা, ন্যান্ড গেটের বুলিয়ান প্রকাশক সমীকরণটা লিখো। তাহলে ন্যান্ড গেটের হচ্ছে y = a.b বার। ক্লিয়ার? তাহলে আশা করি এর দূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। তবুও আমি তোমাদের বলে দিই, যাদের লাগবে 2 মার্ক 3 মার্ক এবিটিএর না, যাদের লাগবে HS 2025 সাজেশান, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আর তোমরা কি করবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশানে যাবে, ওখানে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওটা দেখবে। তারপর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা ওটা পারচেস করো, নাহলে করার কোনো দরকার নেই। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থেকো।